আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমিও হাসবো আয়োজিত অনুষ্ঠান স্বেচ্ছাসেবকদের কথা এপিসোড 3 পাওয়ার্ড বাই বাইটস, ইউরো ক্যাফে, শর্মা হাউস অ্যান্ড ডিজাইন স্টুডিও। আমাদের বিশেষ অতিথি হচ্ছেন রায়হান রাব্বি ভাইয়া। আমাদের এই পর্বতে আমরা বিশেষভাবে ভাইয়াকে আমরা ডেকেছি, এটার কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের একজন সিনিয়র স্বেচ্ছাসেবক ভাইয়ার যাত্রাটা কিভাবে শুরু হলো এটি আমরা যাতে মানুষের কাছে তুলে ধরতে পারি। তো রাব্বি ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার নাম কি রাব্বি নাকি রায়হান? আমার নাম হচ্ছে মেইনলি মোহাম্মদ আরিফুর রহমান। আমার ভোটার আইডি কার্ড এবং আমার সার্টিফিকেট সবকিছুতেই আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুর রহমান, বাট সবাই আমাকে রায়হান রাব্বি নামেই জানে এবং রায়হান রাব্বি নামেই আমি ছোট থেকে পরিচিত। আচ্ছা, আপনি কি মশা নাকি ভ্যাম্পায়ার? মশা ভ্যাম্পায়ার, কারণ আপনি তো রক্ত খোঁজেন, ব্লাড হান্টার লেখা। আপনি কল দিলে বন্ধু বান্ধব ভয় পায় না যে রাত কল দিছে মানে তো নিশ্চয়ই ব্লাডের জন্য ফোন দিছে, রিসিভ করার জন্য? এরকম হয় না? প্রথম দিকে এমন হতো, একদম প্রথমে যখন আমরা এই ব্লাড নিয়ে কাজটা আমরা শুরু করছি, তখন যখন মানুষ আস্তে আস্তে জানতে শুরু করলো যে আমি রক্ত নিয়ে কাজ করতেছি বা বিভিন্ন মানুষকে রক্ত দিয়ে উপকার করার চেষ্টা করতেছি, তখন তো রক্তদান বিষয়টা এত সহজ ছিল না। তখন রক্তদান বিষয়টা অনেকটাই কঠিন ছিল। মানুষ মনে করতো যে নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দিয়ে দিবে, এটা অনেক ভয়ের একটা বিষয়, বা সে নিজে অসুস্থ হয়ে যাবে কিনা সে একটা আতঙ্ক সবার মধ্যে ছিল। তো প্রথম দিকে যখন বন্ধু বান্ধব কেন, মানে আমার আত্মীয় স্বজন, কাছের যত মানুষ আছে সবাই আমার ফোন পাইলে প্রথমে একটু আতঙ্কিত থাকতো প্রথম দিকে যখন আমরা কাজটা শুরু করি। তো আস্তে আস্তে যখন আমরা রক্তদান করার পাশাপাশি মানুষকে সচেতন করার কাজগুলো শুরু করলাম এবং ওভারঅল সারা বাংলাদেশে বিভিন্ন সামাজিক সংগঠন একযোগে যখন কাজ করা শুরু করলো, তখন মানুষ আস্তে আস্তে রক্তদান বিষয়টা নিয়ে মানুষ সচেতন হতে শুরু করলো এবং রক্তদানে উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে তারা এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট বলা যায় যে আমরা একটা মানে একটা অবস্থা থেকে, যে অবস্থাতে মানুষ রক্ত দেওয়ার জন্য ভয় পেত, সেই জায়গা থেকে এখন মানুষ নিজে থেকেই এসে বলতেছে রক্ত দেওয়ার সময় হয়ে গেছে, 4 মাস পেরিয়ে গেছে। আমাদের ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে জানাই দিতেছে যে আমার 4 মাস হয়েছে, আমি আবার রক্তদান করতে চাই। বা যে একবার রক্ত দিয়েছে, সে একবার রক্ত দেওয়ার পরে সে একটা মজা পেয়ে গেছে, আত্মতৃপ্তি তার মধ্যে জন্মাইছে। তারপরে সে নিজে থেকেই বলতেছে ভাই আমার 4 মাস হয়েছে, আমার 3 মাস হয়েছে, আমি আবার রক্তদান করতে চাই। তো আসলে এই জায়গাটা দীর্ঘদিনের একটা মানে কাজের একটা ফল বলা যায় যে এখন মানুষ সচেতন হয়েছে। আপনার সমাজ সেবার প্রতি আগ্রহটা কিভাবে জাগলো? মেইনলি আমি 2009 সালে যখন আমি সরকারি হরগঙ্গা কলেজে অ্যাডমিট হই, আমি 2009 সালে ভর্তি হওয়ার পরে, হ্যাঁ ইন্টারমিডিয়েটে, তখন মুন্সিগঞ্জের হসপিটাল বলতে মেইনলি মুন্সিগঞ্জ সদর হসপিটাল আর 2-1টা প্রাইভেট হসপিটাল ছিল। তো আর হরগঙ্গা কলেজটাই তখন অ্যাক্টিভ ছিল পুরা মুন্সিগঞ্জের মধ্যে, কলেজের মধ্যে, মানে আমাদের মুন্সিগঞ্জ সদর থানার মধ্যে। তো ওই হসপিটালগুলোতে যত সিজারের পেশেন্ট, অপারেশনের পেশেন্ট বা বিভিন্ন অসুস্থ মানুষের যখন রক্তের প্রয়োজন হতো, তখন এই মানুষগুলা ওই সরকারি হরগঙ্গা কলেজেই ছোটাছুটি করতো, ঘোরাঘুরি করতো। তা আমি যখন 2009 সালে প্রথম ভর্তি হলাম, সেখানে ভর্তি হওয়ার পরে প্রায় সময় দেখতাম আমাদের রুমটা ছিল হচ্ছে হরগঙ্গা কলেজের গেট দিয়ে ঢুকলেই ডান পাশে যে আশুতোষ হল আছে, এই আশুতোষ হলেই মেইনলি আমাদের ক্লাসগুলো হইতো। তো ক্লাস করতাম ওইখানে, ক্লাস শেষ হইলে ওইখানে সামনে আড্ডা মারতাম। ওই গেট দিয়ে অনেক মানুষ এসে খোঁজাখুঁজি করতো যে আমার আত্মীয় হসপিটালে ভর্তি, তার জন্য রক্তের প্রয়োজন। তো তখন আমরা তো এমনিতে আন্ডার এজ, 18 বছর হয় নাই আমাদের, প্লাস আমাদের সিনিয়র যে ভাইরা ছিল, তখন কিন্তু আমি 2009 সালের কথা বলতেছি। তো তখন কিন্তু রক্তদান প্ল্যাটফর্মটা কিন্তু এত সহজ ছিল না। মানুষ যাইতো 100 জনকে জিজ্ঞেস করলে 1 জন বা 2 জন হয়তো সাড়া দিত, বা ম্যাক্সিমামই দিত না। তেমন করতে করতে প্রায় সময় দেখতাম মানুষ সেখানে আয়সা ঘোরাঘুরি করতো রক্তের জন্য। তখন তো আবার সোশ্যাল মিডিয়া যুগ তো অতটা না, তখন তো সোশ্যাল মিডিয়াতে আমরা ছিলাম। তখন মানুষ চিন্তা করতো যেখানে আর কি ভিড়বহুল জায়গা আছে, মানে অনেক মানুষ একসাথে পাওয়া যায়, কলেজ, হরগঙ্গা কলেজ, ওখানে আর কি দৌড়ে চলে যেত হসপিটাল থেকে কাছে, এইজন্য এক্স্যাক্টলি সেটাই।
তারপর থেকে হচ্ছে প্রায় সময় দেখতাম এমন মানুষ আসতো রক্তের জন্য কাগজ নিয়ে, তাদের একটা আর্তনাদ থাকতো যে আমার বাচ্চাকে বাঁচান, আপনারা হেল্প করেন। তো এমন একটা সিচুয়েশনে আমি ফেস করি যখন আমি ওই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন একজন মহিলা আসছে, তার বাচ্চা ছেলে অসুস্থ, তার জন্য রক্তের প্রয়োজন, মানে এমন ভাবে আর্তনাদ করতেছে যে সে রক্ত না পেলে সে মারা যাবে বাচ্চা বা এরকম কিছু। তাকে জিজ্ঞেস করলাম আপনার কোথায় রক্তের প্রয়োজন, কি রক্তের গ্রুপ। আমিও তখন আসলে রক্তদান বিষয়টা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না, একদম প্রাইমারি অবস্থার কথা বলতেছি। তারপর ওনার কাগজ পত্র নিলাম, জিজ্ঞেস করলাম, বললো যে রক্তের প্রয়োজন। সম্ভবত রক্তের গ্রুপটা ছিল বি পজিটিভ। তারপর আমাদের এই হরগঙ্গা কলেজের লাইব্রেরিতে একটা ডোনার লিস্ট ছিল তখন। মোয়াজ্জেম স্যার তখন লাইব্রেরির দায়িত্বে ছিল, তার কাছে একটা ডোনার লিস্ট ছিল। তো ওই ভদ্রমহিলাকে নিয়ে লাইব্রেরিতে যে ডোনার লিস্টটা কালেক্ট করছি, যে কোনো একটা সময়ে হরগঙ্গা কলেজে রক্তের গ্রুপ নির্ণয় একটা কর্মসূচি হয়েছিল, ওইখানের একটা লিস্ট তাদের কাছে আছে। সেই লিস্টটা দিয়ে তারা দীর্ঘদিন মানে খোঁজাখুঁজি করে আর কি রক্ত। তো তখন ওই লিস্ট থেকে আমি প্রায় 60-70 জন মানুষকে আমি ফোন দিছি এক ব্যাগ বি পজিটিভ ব্লাডের জন্য। ওই সময় 2009 সালে ফার্স্ট এই রক্ত বিষয়টা নিয়ে আমার মাথা পুরা, আমার নিজের মাথায় পুরা ঘুরাইতেছে, একজনের পর একজনকে ফোন দিতেছি, এক ব্যাগ রক্ত ব্যবস্থা করতে পারতেছি না, ওইখানে একটা রোগীর জীবন মরণের একটা প্রসঙ্গ। তারপর একটা বড় ভাইকে পাইলাম অবশেষে, প্রায় 60-70টা ফোন দেওয়ার পরে। পাওয়ার পরে সেই তখন থেকেই ভিতরে একটা জিনিস, একটা আগ্রহ তৈরি হলো যে এই একটা মেজর সমস্যা আমাদের সমাজে, এই সমস্যাটার জন্য আমাদের যুব সমাজ যারা আছে বা আমরা যারা স্টুডেন্ট হিসাবে যারা আছি, আমাদেরকে এই কাজগুলোতে আগে আসতে হবে। তো তারপর থেকেই একটু আগ্রহ জাগলো। আগ্রহ জাগতে জাগতে যখন এমন মানুষ আসতো, আমরাও হসপিটালে যাইতে আসতে একটু একটু যোগাযোগ হইতে শুরু করলো সবার সাথে। তখন মুন্সিগঞ্জে রেড ক্রিসেন্ট ছিল, রেড ক্রিসেন্টেরও একটা রক্ত বিভাগ আছে, সেখানেও অনেকে দায়িত্বরত ছিল, কিন্তু প্রপার ভাবে আমরা সেই সার্ভিসটাও তখন পাইতাম না। তারাও কাজ করতো কিন্তু অত বড় পরিসরে করতো না, কারণ রক্তদান বিষয়টা তখন আমি আগেই বলছি, তখন কিন্তু এত সচেতন ছিল না মানুষ, একটা ভয় ভীতি নিয়ে কাজ করতো। অনেকে ইনজেকশন দিতে ভয় পায়, রাইট। তারপর থেকে হচ্ছে বিভিন্ন হসপিটালের সাথে কানেক্টিভিটি হওয়ার পরে সেখানে আমার নাম্বার দিয়ে আসলাম, কলেজেও একটা আস্তে আস্তে বন্ধু বান্ধব হইতে শুরু করলো। এরকম করতে 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 দেখতাম একটা সময় যে 1 বছর পর যেই দেখলাম যে প্রায় অনেকেই আমার কাছে রক্তের জন্য আসতেছে বা ফোন আসতেছে সদর হসপিটাল থেকে যে এরকম একটা রক্ত লাগবে। আর তখন কিন্তু রক্তের অভাবে আমি নিজেও দেখছি যে বিভিন্ন ক্লিনিকে রোগীও মারা গেছে, সিজার হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় হিমোগ্লোবিন কম থাকলে ওনার ব্লাডের প্রয়োজন হয়, ওই সময় রক্ত না দিতে পারলে সমস্যা। তো তখন অনেক রোগীও মারা গেছে, এমন ইতিহাস মুন্সিগঞ্জে আছে রক্তের অভাবে। তখন এই ফোন আস্তে আস্তে পরিচিত হইতে শুরু করার পরে দেখলাম যে ফোনগুলো অনেক বেশি আসতেছে। তারপর কি করলাম, ফেসবুকে মাত্র আমি যুক্ত হইলাম 2010-এর শেষের দিকে আমি ফেসবুকে প্রথমে যুক্ত হওয়ার পরে আমি ফেসবুকে, হ্যাঁ, আমার একটা বাটন ফোন ছিল, স্লাইড সিস্টেম, ওইটাতে টাচ উপরে কিপ্যাড, নিচে কিপ্যাড ছিল, উপরে টাচেও স্ক্রল করা যেত, জাস্ট অপেরা মিনি বা ইউসি ব্রাউজার এইগুলা দিয়ে আমরা ফেসবুক ইউজ করতাম। হ্যাঁ, তো ওই ফোনটাই মেইনলি ওই ফোনটা দিয়ে আমি এই রক্তদানের কাজগুলো আমার শুরু করা। ফেসবুকে পেজ ক্রিয়েট হয়নি না, তখন পেজ ক্রিয়েট হয়নি, ফোন দিয়ে শুরু করা। তখন এই ফেসবুক ইউজ করতে করতে ঢাকাতে বা বিভিন্ন জায়গায় দেখলাম যে ফেসবুকের মাধ্যমেও এই রক্তদান গুলা নিয়ে অনেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগুলা নিয়ে ওরা কাজ করতেছে। তো আমি তাদের সাথে যুক্ত হওয়ার পরে দেখলাম যে এটা একটা ভালো আইডিয়া, ফেসবুকটা কাজে লাগায় আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। তখন 2012 সালের ফেব্রুয়ারির 12 তারিখে, আমার মনে আছে এখনো ডেটটা, ফেব্রুয়ারি 12 তারিখে আমি একটা পেজ ক্রিয়েট করি, যেটার নাম ছিল ফ্রি ব্লাড ডোনেশন।
তখন তো সংগঠন করব বা এত এই একটা পর্যায়ে এসে দাঁড়াবে তখন ওই সময় ওই বয়সে আপনার যেটা মাথায় আসছিল ওইটাই করছে। রাইট। অন্যান্য জেলায় দেখতাম যে বিভিন্ন গ্রুপ করছে ওরা, তা আমিও সেই সুবাদে করছি। করার পরে যখন এই রক্তদাতা দুই চার পাঁচজন আমরা যাদেরকে দিয়ে রক্ত দেওয়া হইতাম, তাদেরকে আবার মোটিভেট করতাম যে ভাই আপনি তো রক্ত দিয়েছেন, আপনি তো আবার 4 মাস পর্যন্ত দিতে পারবেন না, তো আপনি এই 4 মাস বসে না থেকে আপনি এই 4 মাসে অন্তত পক্ষে 2-4 জনকে আপনিও ম্যানেজ করে দেন, তাইলে আপনিও আপনার দ্বারা আরেকটা মানুষ উপকার হইলো। তো এমন করতে করতে যখন কাজ করতে করতে একটা সময় একটা সার্কেল তৈরি হইলো আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন বা আমার এলাকার বড় ভাই আছে কয়েকজন, তারপরে ফেসবুকেও যারা ফ্রেন্ড ছিল, একটা মোটামুটি একটা সার্কেল তৈরি হয়ে গেল যে সবার মধ্যে একটা বার্তা চলে গেল যে আমরা রক্ত নিয়ে মানুষের জন্য কাজ করতেছি। তারপরে ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করার পরে সেটা নিয়ে কয়েকদিন আমরা কাজ করলাম ফেসবুকে। প্রথম দিকে তো ফেসবুকে এত অ্যাক্টিভ ছিল না, আর আমার যে ফোনটার কথা বললাম এই ফোনটাতে হচ্ছে আমার বাংলা সাপোর্ট করতো না, বাংলা লেখাগুলো অন্য একটা ফন্ট ছিল কিন্তু ওটা আমার ফোনটা সাপোর্ট করতো না, কারণ আমার ফোনটা হচ্ছে জাভা সিস্টেম ছিল, তখন তো জাভার যুগই ছিল। রাইট। আমি কি করতাম, 13 তে অ্যান্ড্রয়েড আসছে সম্ভবত। আমি তখন এই ফেসবুকের বিভিন্ন গ্রুপে যখন রক্তের জন্য পোস্ট গুলা করতাম, আমি আবার আমার আরেকটা ফ্রেন্ডকে যার ফোনে বাংলা সাপোর্ট করতো ওরে আমি ফরওয়ার্ড করতাম ইংরেজিতে লিখে যে এই পোস্টটা আমাকে একটু বাংলায় লিখে দে। আমি আবার ওইটাকে কপি করে আমাদের গ্রুপ সহ বিভিন্ন জায়গায় আমরা এটা পোস্ট করতাম। তো করতে করতে এইভাবে আমরা প্রথম দিকে কাজটা শুরু করছি। পরে দেখলাম যে এটা মোটামুটি একটা সবার কাছে একটা পরিচিত বা একটা অ্যাকসেপ্টেবল একটা কাজ বা একটা ভালো কাজ, সব জায়গা থেকে সবাই উৎসাহ করতেছে, আমিও স্যাটিসফ্যাকশন কাজ করতেছিল। রাইট। আমিও তখন এই কাজটার প্রতি একটু মানে দুর্বল হয়ে আমিও মানে ইন্সপিরেশন পেয়ে আমিও কাজটার প্রতি আরো জোরদার ভাবে আমি শুরু করলাম। শুরু করার পরে আমি 2013, 14, 15 পর্যন্ত আমি এইভাবেই কাজগুলা করছি। তারপর চিন্তা করলাম যে না, এইভাবে একা এত লোড নেওয়া পসিবল না, কারণ আমার স্টুডেন্ট প্লাস আমি স্টুডেন্টশিপ থাকার অবস্থায় আমি চাকরি করতাম ছোটবেলা থেকেই, এত কিছু একসাথে একা করা পসিবল না। তারপর চিন্তা করলাম যে না, এটা একটা সাংগঠনিক রূপ নেওয়া প্রয়োজন, যার দরুন 2016 সালে আমরা আমাদের ওই ফেসবুক গ্রুপটার যে পেজটা করলাম এটার নাম চেঞ্জ করে আমরা মুন্সিগঞ্জ রক্তদান সংস্থা হিসাবে আমরা সেটাকে নাম চেঞ্জ করলাম। করার পরে সেখানে আমরা এক ঝাঁক যারা স্টুডেন্ট, যারা ইয়াং, যারা ভালো কাজ করার প্রতি যাদের আগ্রহ আছে তাদেরকে নিয়ে আমরা একটা, ওই যে বললাম যে আমার একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে কাজগুলো করতে করতে, তাদেরকে যুক্ত করে আমি এই একটা আমাদের প্ল্যাটফর্ম তৈরি করলাম, যেটা মানে একদম অফিসিয়ালি আমরা অন্যান্য সংগঠনের মতোই আমরা গোছালো ভাবে কাজগুলো শুরু করলাম। তারপরে আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি মুন্সিগঞ্জে যেগুলো আছে সেখানে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা শুরু করি। আমাদের সদর হসপিটালে যে প্যাথোলজিতে যারা দায়িত্বরত আছে ওনারা আমাদেরকে অনেক হেল্প করছে প্রথম দিকে। আমরা মেইনলি তাদের কাছ থেকেই এই রক্তের গ্রুপ নির্ণয় করাটা আমরা শিখছি। শিখার পরে আমরা তাদেরকে সাথে নিয়েও আমরা তাদের সহযোগিতা দুইজনে আমরা কম্বাইন ভাবে আমরা বিভিন্ন এলাকায় রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করতাম, করে যে ডোনার লিস্ট গুলা যারা রক্তদান করতে আগ্রহী তাদের লিস্ট গুলো আমরা কালেক্ট করা শুরু করি। এই লিস্ট গুলা কালেক্ট করার পরে দেখা যায় আমাদের কাজটা আরেকটু ইজি হয়ে গেল, ডোনার খুঁজতে সুবিধা হইতেছে। ফেসবুক একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে আমাদের প্রায় 100+ আমাদের স্বেচ্ছাসেবী আমাদের সাথে যুক্ত ছিল প্রথম দিকে আমরা মুন্সিগঞ্জের 6টা উপজেলাতে কাজ করতে পারি নাই, শুধু আমরা সদর উপজেলা নিয়ে কাজ করছি। সংগঠনটা তারপর একটা সময় দেখা গেল যে আপনাদের একটা পূর্ণাঙ্গ একটা রূপ ধারণ করছে। রাইট। পূর্ণাঙ্গ রূপ যখন ধারণ করলো তখন আমরা বিভিন্ন এলাকাতে আমরা রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিগুলো শুরু করলাম। কলেজ ইউনিভার্সিটি গুলাতে আমরা মুন্সিগঞ্জের প্রায় ম্যাক্সিমাম কলেজ গুলাতে আমাদের ক্যাম্পেইন করা শেষ। এটা আমরা 16 সালের পর থেকে শুরু করছি। হ্যাঁ, তো এখন পর্যন্ত আমরা প্রায় 500-র উপরে আমরা ক্যাম্পেইন করছি পুরো মুন্সিগঞ্জে। তার পাশাপাশি আমরা মুন্সিগঞ্জে তখন চিন্তা করলাম যে না, আমরা একা কাজ করলে হবে না, আমরা একটা সংগঠন যদি পুরো জেলাতে কিন্তু একা কাজ করা পসিবল না। আমরা চিন্তা করলাম আমাদের সাথে যারা কাজ করতেছে বিভিন্ন এলাকার, তাদের এলাকাতেও তাদের মাধ্যমে আমরা কিছু সংগঠন তৈরি করার জন্য কাজ করলাম।
এবং আমরা সাকসেসফুলি, হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত প্রায় মুন্সিগঞ্জে প্রায় 20 থেকে 25টা সংগঠন আমরা আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা তাদেরকে সহযোগিতা করছি এই সংগঠনগুলা তৈরি করার পিছনে। কারণ আমরা চাইছি হচ্ছে আমরা সবাই মিলে যদি কাজটা করি তাইলে একটা সুন্দর একটা মানে স্বেচ্ছাসেবী একটা প্ল্যাটফর্ম আমরা মুন্সিগঞ্জের মানুষকে আমরা দিতে পারবো এবং মুন্সিগঞ্জের মানুষকে সর্বোচ্চ সেবাটা আমরা দিতে পারবো। এবং আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গাতে প্রায় অনেকটাই সাকসেস আমরা মনে করি যে এই জায়গাটাতে আমরা অনেক ব্যাপকভাবে কাজ করছি এবং যার দরুন এখন মুন্সিগঞ্জে প্রত্যেকটা এলাকা ভিত্তিক সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন। ইয়াং জেনারেশন এই সাংগঠনিক কাজগুলাতে, স্বেচ্ছাসেবীমূলক কাজগুলাতে ইনভলভমেন্ট হচ্ছে। এটা আগামী বাংলাদেশের জন্য খুবই ভালো একটা সাইন। বাট এটার একটা নেগেটিভ দিকও আছে, কারণ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম তৈরি করা মানেই যে সবাই ভালো ভালো কাজ করতেছে বা বিষয়টা কিন্তু তা না। অনেকে আমরা দেখতে পাইছি বিগত দিনে যে অনেকে মানে ক্রেডিট নেয়ার একটা বিষয় অনেকের মধ্যে থাকে বা কাজ করতেছে অল্প বিষয় থাকে, রাইট, লোক দেখানো কাজ করতেছে এবং ছবি তুলতেছে এইভাবে, রাইট, একটা জিনিস দিচ্ছে 6 জন মিলে একটা ছবি তুলতেছে বা এই করতেছে জাস্ট লাইক দিস। ভাই নেন 1 কেজি আলু, হ্যাঁ এই ছবিটা তো এই কি হয় আলু শেষ, হ্যাঁ চলে যাবো এরকম হয়। অন্যান্য জেলা থেকে আমাদের জেলায় এই প্রবণতাটা কম, তারপরেও আমি বলবো যে অনেকে ছিল। আমরা আসলে এই জিনিসগুলো চাই না, সত্যি কথা বলতে। আমার কথা হচ্ছে যারা কাজ করে তারা ক্রেডিট নেই, সমস্যা নেই। কাজ করলে ভাই ক্রেডিট আরেকজনের থেকে চেয়ে চেয়ে তাদের দেখায় নিতে হবে। আমার একটা জিনিস খারাপ লাগে ভাই, যে আমিও কিছু কিছু ক্যাম্পেইনে আমি যুক্ত ছিলাম, যাওয়া আসা পড়ছে, তো ওই ক্ষেত্রে আমি দেখছি যে মানে কিছু লোক আসতো ক্যাম্পেইন এর মাস পর্যায়ে আসতো, সারা ক্যাম্পেইনে ওরা ছিল না, আসতো বলে পরে ওরা কি করতো, ওই যেখানে ক্যাম্পেইন কাজ চলতেছে ওই সিটের মধ্যে, টেবিলের মধ্যে বা চেয়ারের মধ্যে এসে বসতো, বসে বলতে আমার দুটো ছবি নাও। আচ্ছা ছবি নিছে, বলতো প্রতিষ্ঠাতারাও বলতো যে ছবি তোলো, দুটো ছবি তুলতে, আচ্ছা তুলছি, তারপর চলে যেত। মানে ওরা জাস্ট যে আসতো, এই যে এরকম কলমটা এইভাবে নিত, শেষ। মানে আমার ভাই এগুলো একদম, এটা কি ভাই, ওদের মাথায় আসলে কি চলে? এর এই প্রকৃত ওই যে নিজের আর কি প্রমোট করার একটা বিষয়, যেটা ওরকম একটা শ্রেণী তো থাকেই সব জায়গাতেই, যারা আসলে কাজ কিন্তু সবাই করে না, এর জন্য কিন্তু সবার মাঝে একটা নেগেটিভ ইমপ্যাক্ট। এটা স্বাভাবিক। কারণ আমার সাথে যখন একজন মানুষ বসে একটা ছবি তুলে সে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সে প্রচার করবে আমি এই সংগঠনের সাথে যুক্ত, আমি ভালো কাজ করতেছি, আবার সেই কিন্তু একটা অকারেন্স বা একটা খারাপ কাজ করে পুরো সাংগঠনিক মানুষগুলোকে বিতর্কিত করার চেষ্টা করে। এটা বিগত দিনগুলোতেও ছিল, এখনো আছে, সামনেও হয়তো থাকবে। তো আমাদের যা উচিত যে এই শ্রেণীর মানুষগুলোকে যতটুকু সম্ভব দূরে রেখে, যারা প্রকৃতপক্ষে সামাজিক কাজকর্ম করার জন্য যাদের আগ্রহ, যারা প্রকৃতপক্ষে এই জিনিসগুলো লালন করে ভিতর থেকে, যে না আমরা একজন মানবিক মানুষ এবং আমরা মানুষের উপকারের জন্য আমরা কাজ করব, তাদেরকে নিয়ে আমাদের কাজ করা উচিত। আচ্ছা ভাই, মানে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যে কোনো একটা টপিক বলেন, মানে যে কোনো একটা বিষয়ের কথা বলবেন, যে যেই বিষয়টা যে বাংলাদেশ এই দিকটা একটু আমি উন্নয়ন চাই, মানে এই দিকটার উন্নয়নটা আমি বিশেষ করে এই দিকটার একটা উন্নতি হোক, আমি এটা চাই। মানে আপনি কোন দিকটা উন্নতি চান, যে এই দিকটা উন্নতি সবচেয়ে বেশি জরুরি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে? বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে অনেক দিকই উন্নতি করার সুযোগ আছে তো, কিন্তু আপনি একটা বলবেন, একটা স্পেসিফিক যদি বলি, যে ইয়াং জেনারেশন যারা স্পেশালি যারা স্টুডেন্ট, আপনারা দেখছেন বিগত কিছুদিন আগেই যে স্টুডেন্টদের হাত ধরে বাংলাদেশে একটা বিশাল একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমরাও কিন্তু সাংগঠনিকভাবে তাদের সাথে যুক্ত ছিলাম, অনেক মানুষ তাদের সাথে যুক্ত ছিল, যার দরুন একটা কি বলে একটা বিজয় কিন্তু সবাই আনতে পারছে। এই সম্পূর্ণ কাজটাই কিন্তু হয়েছিল ইন্ডিভিজুয়াল ভাবে, ঠিক আছে? সংগঠনের লোকেরা কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে গেছিল, কারণ একটা সংগঠনের ব্যানার নিয়ে বা সংগঠনের যদি পোশাক পরে মাঠে নামে, এটা তো ভাই রাষ্ট্র নিয়ে ঘটনা। তখন তার সংগঠন দেখতে হবে না। যেমন এখন বন্যায় যারা আর কি ভুক্তভোগী, মানে বন্যায় যারা মানে বিপদে পড়ছে, তো ওখানে যদি আমি সংগঠন তাহলে ধরবো না, ওইটা রাষ্ট্রীয় একটা সমস্যা। ওইটা ক্ষেত্রে আর সংগঠনের দিকে তাকাতে হবে, যেভাবে পারবো, যার সাথে পারবো ওখানে গিয়ে আগে যোগে সাহায্য করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে কি, যে এই জিনিসটা করার না কারণে, যে ইন্ডিভিজুয়াল ভাবে যার কারণে র্যান্ডম যেসব পাবলিক আছে বা র্যান্ডম যে ছাত্রছাত্রী গুলো আছে, ওরা ভাবতেছে কি সংগঠনের তো আগে পরে আহে নাকি,
মানে সংগঠনের এই কাজে নাই, মানে সংগঠনের গণতন্ত্র ওরা কোনো কাজে মাঝে নামে নাই, এরকম একটা আমি বলি, এরকম কয়েকজন আমার সামনে বলছে, আমি শুনছি, ঠিক আছে, নিজের কানে। আমি বলি এই 4 তারিখে একটু প্রসঙ্গটা হয়তো অন্যদিকে যেতে পারে কিনা জানি না, আমি একটু ডিফাইন করি। মুন্সিগঞ্জের 4 তারিখের যে আন্দোলন হয়, 4 তারিখের আন্দোলনের নেপথ্যে অনেকেই এই আন্দোলনটাতে মানে মুভমেন্ট করবে এরকম একটা ভাব ছিল। অনেক ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট আছে তারা বিভিন্নভাবে ইন্টারনালি ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারা এটা নিয়ে ডিসকাশন করতেছিল এবং তারাও মাঠে নামার জন্য প্রস্তুত ছিল। আমি যখন চিন্তা করলাম যে না, আমার যেই ক্যাপাবিলিটি আছে, আমার সাংগঠনিকভাবে যেই আমার শক্তি আছে, যেই স্বেচ্ছাসেবীরা যারা আছে তারাও তো দিন শেষে দেশের জন্য কাজ করে, তাদেরকে নিয়ে আমারও থাকা উচিত। আমি তখন মুন্সিগঞ্জের প্রায় 30 থেকে 35টা সংগঠন যারা আছে পুরা 6টা উপজেলাতে, আমি অনেক সংগঠনের সাথে আমি যোগাযোগ করছি। যোগাযোগ করে ম্যাক্সিমাম সংগঠনই এই 4 তারিখের মুন্সিগঞ্জের যে আন্দোলনটা হয়, এই আন্দোলনে সবাই আমরা যোগদান করছি। এবং 3 তারিখেও অনেকে জানে যারা আমাদের সাথে ছিল, আমরা প্রেস ক্লাবে 3 তারিখেও প্রেস ক্লাবে যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি যে আমরা আগামীকালকে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আগামীকালকে মাঠে নামবো ছাত্রদের পক্ষে এবং দেশের স্বার্থে। তা আমরা কি সেই বিষয়টা নিয়ে ব্যানার আকারে নামতে পারি নাকি আমরা ইন্ডিভিজুয়ালি নামতে পারি? তখন ওইখানে প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক বৃন্দ যারা ছিল তারা অনেকেই বললো যে না, এটা আসলে ব্যানার আকারে নামাটা ঠিক হবে না, যেহেতু এটা একটা অনেকটা একটা রাজনৈতিক ইস্যু বা একটা আলাদা একটা প্রেক্ষাপট যেটা সাংগঠনিক কার্যক্রমের সাথে যায় না। তারপরও আমরা চাইছি হচ্ছে যেহেতু দেশের স্বার্থে আমাদের স্টুডেন্ট ভাই বোন গুলাকে যারা হত্যা করছে, যারা হত্যা, নিপীড়ন, বিভিন্ন হামলা দুর্যোগ যারা চালাইছে, তাদের এগেইনস্টে আমাদের দাঁড়ানো উচিত, আমার ভাইদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। দিন শেষে আমরা কিন্তু মানুষের জন্যই কাজ করি। তো আমার দেশের মানুষই যদি ভালো না থাকে তাহলে আমি সংগঠন খুলে বসে থেকে তো আমার লাভ নাই। আমি রক্তদান সংগঠন নিয়ে কাজ করি মানে যে আমি শুধু মানুষকে রক্তই দিব, বিষয়টা কিন্তু তা না। আমার মানুষের সমস্যা নিয়ে কাজ করতে হবে, মানুষের সমস্যা যখন হবে তার পাশে আমার দাঁড়াইতে হবে। এইটার নাম হচ্ছে স্বেচ্ছাসেবী। আমি রক্তদান সংগঠন করি না, আমি বিডি ক্লিন করি না, আমি XYZ কি করি, এটা আমার দেখার বিষয় না। দিন শেষে একজন দেশের একজন মানুষ সমস্যায় হিসাবে হোক, একজন আদর্শ নাগরিক হিসাবে আমাদের দেশের মানুষের পাশে থাকা উচিত, এটা আমি মনে করি। এবং সেই জায়গা থেকেই আমরা সাংগঠনিকভাবে কতটুকু আমরা দেশের জন্য করছি, যারা আন্দোলনে যুক্ত ছিল প্রথম দিকে, বা মুন্সিগঞ্জের প্রেক্ষাপট যদি বলি, প্রেস ক্লাবে আমরা অনেকের সাথে যোগাযোগ করছি, যাদের সাথে আমরা যোগাযোগ করছি তারা জানে যে আমরা কতটুকু মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সাংগঠনিকভাবে আমরা ভূমিকা রাখতে পারছি। আর যে প্রশ্নটা একটু আগে আপনি করলেন যে একটা পয়েন্ট, যে পয়েন্টটাতে আসলে আমরা যদি করি আমরা দেশের স্বার্থের জন্য নাকি, এমনই তো ছিল বিষয়টা, দেশের স্বার্থের জন্য, দেশের উন্নয়নের জন্য। হ্যাঁ, তখনই আমি এটাই বলতে চাইছিলাম যে আমাদের ইয়াং জেনারেশন, যারা তরুণ, যারা এখনো স্টুডেন্ট, তারা কিন্তু একটা বিপ্লব ইতিমধ্যে দেখছে। আরো যারা স্টুডেন্ট আছে বা সামনে যারা স্টুডেন্ট হবে, আমি মনে করি এই শ্রেণীটা এখন থেকেই ডেভেলপমেন্ট করা উচিত। কারণ সামনের বাংলাদেশ যদি উন্নয়নশীল একটি দেশ হিসাবে গড়ে উঠতে চায় তাহলে এই ইয়াং জেনারেশন গুলাকেই কিন্তু সামনের দেশের দায়িত্বগুলো তাদেরকে নিতে হবে। সুতরাং পজিটিভ নেগেটিভ সব বিষয়গুলো থেকে এখনই তাদের একটা ধারণা নিতে হবে টোটাল। আপনার যাত্রাটা শুরু হয়েছিল 2009 থেকে, রাইট, একদম ছাত্র বয়সে, রাইট। সম্ভবত আমি তখন 2010-এ আমি যেহেতু সমাপনী দিছি, ঠিক আছে, তো আমি তখন মানে ক্লাস 5ম শ্রেণীর আগে শুরু থেকে আমি তখন ছিলাম, তখন আমি এই সম্পর্কে জানি না। আচ্ছা, যাই হোক, এখন ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমরা আসলে যারা এই ভিডিওটা দেখতেছে এখানে অনেকে ছাত্র থাকতে পারে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে কিভাবে আহ্বান করবেন, মানে আমরা তাদেরকে কিভাবে আহ্বান করতে পারি যাতে ওনারা আর কি সমাজসেবার কাজে যুক্ত হয়? স্টুডেন্টদের জন্য আমার এটাই বলার থাকবে যে আপনারা পড়াশোনা আমরা কেন করি? পড়াশোনা করি আমরা একজন সুন্দর আদর্শ একজন মানুষ হিসেবে সমাজে গড়ে ওঠার জন্য এবং সমাজের একজন সুনাগরিক হওয়ার জন্য কিন্তু আমরা পড়াশোনা করি। নয়তো কিন্তু আমরা পড়াশোনা না করেও, যারা পড়াশোনা করে না
তারাও কিন্তু দেশের একটা সম্পদ, কিন্তু স্পেশালি যারা পড়াশোনা করে, পড়াশোনার মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় থাকে, বিষয়বস্তু থাকে। এই বিষয়বস্তুগুলোর উপরেই কিন্তু আমরা বিভিন্ন আমাদের মেধা খাটিয়ে আমরা এই জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করি, লালন করি, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী জীবন যাপন করি। সুতরাং যারা এখন ছাত্রছাত্রী ভাই বোন আছেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক এবং সামাজিক কাজকর্মে আপনারা নিজেদেরকে যুক্ত রাখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং একজন মানুষের সমস্যা যদি হয়, আরেকজন মানুষ হিসেবে যেন আমরা তার পাশে ঢাল হিসাবে দাঁড়াতে পারি, আমরা সেই প্রত্যাশাই করব। ভাইয়ের সাথে কথা বলে আইডিয়া পেলাম। ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমরা ওনাকে আসলে সোশ্যাল মিডিয়াতে রায়ান রাবি নামেই চিনি, দ্য ব্ল্যাক হান্টার। অবশ্যই আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। তো আপনারা এতক্ষণ যাবত দেখছিলেন আমি আসবো আয়োজিত অনুষ্ঠান স্বেচ্ছাসেবকদের কথা, পাওয়ার বাই বাইটস, ইউরোক্যাফে শর্মা হাউস অ্যান্ড ডিজাইন স্টুডিও। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।